প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা দিনের ঘটনা নিয়ে এই অনুষ্ঠানটি সাজাই। চলমান ঘটনায় আজকে অনেক কিছুই আছে শিরোনাম হিসেবে। শিশু আব্দুল্লাহর ঘটনাটি আছে। আজকে আমরা একটু আগের খবরই আপনাদের কাছে যেটা প্রচার করেছি, সাবেক ব্রিটিশ হাই কমিশনারের উপর যে গ্রেনেড হামলার মামলা, সেটির আপিলের রায়ের খবর। আপিলের রায় আগামী 11 ফেব্রুয়ারি। এছাড়া রেল লাইন হবে বরিশালে, ইত্যাদি নানান খবরই আছে। কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানে গণতন্ত্র এবং গণমাধ্যম এই বিষয় নিয়ে কথা বলবো। তার কারণটি কেন সেটা পরে বলছি, তার আগে একটা ছোট্ট ভিডিও দেখব, তারপর পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের অতিথিদেরও। There was a time when success of Bangladesh was a dream, but today the world recognizes it as a reality. We became the second largest RMG exporter and are well on our journey to be the middle-income nation. We see our boys outperforming the giants and our girls conquering Mount Everest. We keep proving our skeptics wrong and transforming our dreams into reality. For Bangladesh, success was never a destination, but always a journey. So it is for the Daily Star. Join the journey. বাংলাদেশের সবচেয়ে পপুলার ইংরেজি দৈনিক যেটাকে বলা হয়, সেই ইংরেজি দৈনিক ডেইলি স্টারের 25 বছর পূর্তি। সে উপলক্ষে ডেইলি স্টার সম্পাদক আমাদের সঙ্গে আছেন। আমরা এ কারণেই গণতন্ত্র এবং গণমাধ্যম নিয়ে কথা বলবো। আমরা জানি যে মাহফুজা নাম শুধু ডেইলি স্টার নয়, তিনি এখন একটি ব্র্যান্ড নেম, এবং সবসময় গণতন্ত্র নিয়েই তার শঙ্কা, আশঙ্কা, উত্তেজনা, অনেক ধরনের অনুভূতি তিনি প্রকাশ করেন। সে কারণেই শিরোনামটি রেখেছি গণমাধ্যম ও গণতন্ত্র, গণমাধ্যমের প্রতিগতি। মাহফুজা নাম আছেন, অভিনন্দন 25 বছর পূর্তিতে। আর মাহফুজা নামের সঙ্গে আমাদের এই প্রজন্মের যারা তরুণরা রয়েছেন কিন্তু বিভিন্ন পেশায় তারা দক্ষ, তাদের সঙ্গে আমাদের আজকের এই আলোচনাটি হবে। সঙ্গে আছেন মশিউর রহমান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ডক্টর মশিউর রহমান আছেন সমাজবিজ্ঞান বিভাগে। মারুফ রসুলকে আমরা সকলেই চিনি, গণজাগরণ মঞ্চের কর্মী। লেখাপড়া শেষ হয়েছে, ছাত্রত্ব শেষ হয়েছে, কিন্তু কর্মজীবনে এখনো প্রবেশ করেননি। তার দেশ, জাতি, গণতন্ত্র নিয়ে নানান প্রশ্নের কথা আমরা জানি। গাজী নাসিরউদ্দিন আহমেদ আছেন, নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। গাজী নাসিরউদ্দিনের চেয়েও কনিষ্ঠ নিউজ এডিটর বোধহয় আমাদের গণমাধ্যমে অনেকেই কাজ করছেন, আরো অনেকেই আছেন, কিন্তু তারপরে যাই হোক অপেক্ষাকৃত কনিষ্ঠ একজন নিউজ এডিটর হিসেবে এডিটরের সামনে বসে আজকে কথা বলার কথা। যাই হোক, অভিনন্দন মাহফুজা নাম। আমরা একটু অর্জন শুনতে চাই। 25 বছর ডেইলি স্টার, কি কি পেলাম আমরা? সম্পাদক হিসেবে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অর্জন হলো যে আমরা মনে হয় একটা গণমাধ্যম হিসেবে জনগণের আস্থা অর্জন করেছি। আসলে আমি মনে করি মানে একটা গণমাধ্যমের প্রাণ হচ্ছে পাঠক বা দর্শকের আস্থা। তারা এমন ভাববেন না যে আমরা কখনো ভুল করব না, তারা এমন ভাববেন না যে আমাদের অসম্পূর্ণতা থাকবে না, কিন্তু তারা সবসময় ভাববেন যে ভুল হোক যাই হোক এই কাগজটা আন্তরিক, এই কাগজটা চেষ্টা করে এবং এই কাগজটাকে বিশ্বাস করা যায়। তা আমি মনে করব ডেইলি স্টারের এটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন। তো আমি একটুখানি যদি একটু আনুষ্ঠানিকতা করি, আমি প্রথমে অবশ্যই আমাদের যারা প্রতিষ্ঠাতা তাদের একটু স্মরণ করতে চাই। জনাব এস এম আলী, জনাব এস মাহমুদ আমাদের ফার্স্ট ম্যানেজিং ডিরেক্টর, জনাব আজিবুর রহমান, তারপরে তৌফিক আজিজ খান, এরা সবাই আমাদেরকে, এখন ওনারা ইহজগতে নেই, বাট তারা আমাদের ফাউন্ডিং ফাদার্স বলতে পারেন। তারা আমাদেরকে খুব একটা বড়, একটা খুব স্থিতিশীল, খুব একটা আদর্শ ভিত্তিক আমাদের একটা জন্ম দিয়ে গেছেন, যেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি ধরে রাখতে। মাহফুজা, আপনি বলেছেন যে জনগণের বা পাঠকদের আস্থা অর্জন করেছেন, সেটাকে আমরা আসলে কি দিয়ে মাপবো? মানে পত্রিকায় তো সবসময় এক ধরনের, অন্য পত্রিকাগুলোর কথা যদি বলি, যে সবচেয়ে বেশি প্রচারিত
পত্রিকা, বেশি সংখ্যক, সুতরাং বেশি সংখ্যক হলে বেশি মানুষ, বেশি ক্ষমতা ইত্যাদি। আমি ডেইলি স্টারকে সেই হিসাবে যদি সংখ্যায় মাপি তাহলে কতটুকু আস্থা আমরা পেয়েছি? না, এটা আপনাকে একটা ভাষার ব্যাপার আছে, ইংরেজি কাগজ হিসেবে, এবং ধরেন ইংরেজি কাগজের হিসেবে পাঠক সংখ্যা, এবং তারপরেও আমাদের যখন কিছু মন্তব্য ছাপা হয়, আমাদের রিপোর্ট ছাপা হয়, আমরা যেভাবে সরকারকে বা অন্যান্য প্রতিষ্ঠানকে সেটাকে গুরুত্ব সহকারে দেখি, তাতে মনে হয় যে আমাদের যতটা না বলতে পারেন যে প্রচার সংখ্যা, তার তুলনামূলকভাবে আমাদের আস্থা, আমাদের প্রতি আস্থা, আমাদেরকে সিরিয়াসলি নেওয়ার একটা প্রবণতা আছে। তবে এখানে আমি বলতে চাই যে ইংরেজি কাগজের প্রচার সংখ্যা বাড়া একটা বেশ একটা স্ট্রাগলের ব্যাপার। তারপরেও আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং গৌরবের সঙ্গে বলছি যে এটা অনেক বাংলা কাগজের চাইতেও আমাদের সার্কুলেশন অনেক বেশি, এবং সেটা অনেক দিন ধরেই, আর ইংরেজি ক্ষেত্রে তো কথাই নেই। যাই হোক, যে ক্রেডিবিলিটির কথা বললেন, আস্থার কথা বললেন, আপনার এই কি বলবো সাফল্যটা, এটা অনেকখানি আমি আপনার কাছ থেকে একটু নিয়েও নিতে পারি যে সংখ্যা সবসময় ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে। সুতরাং আমাদেরও টিআরপি নিয়ে এক ধরনের টেলিভিশনে যে কোন টেলিভিশনটা উপরে কোন টেলিভিশন নিচে, কিন্তু যেটা নিয়ে মানুষ বা জনগণ কথাবার্তা বলে, সরকার সিরিয়াসলি নেয়, সেখানেই হলো আস্থার ব্যাপারটি। আমি কি ঠিকভাবে? এবং ধরেন আপনি যদি ইংল্যান্ডে যান, গার্ডিয়ান, টেলিগ্রাফ, এগুলো আপনার ডেইলি মেইল, ডেইলি সানের তুলনায় 10 ভাগের 1 ভাগ সার্কুলেশন। নিউ ইয়র্ক টাইমস সবসময় নিউ ইয়র্ক পোস্টের বলতে পারেন যে অর্ধেকের কম সার্কুলেশন। বাট এদের প্রেস্টিজ, এদের উপরে মানুষের আস্থা, এটা তো প্রশ্নাতীত। সাইজ সবসময় ম্যাটার করে না। তবে বড়রা তারা বলবে যে ছোটরা এইসব বলতে চায়, বাট এটা সত্য। ক্রেডিবিলিটি ম্যাটার করে, এবং ক্রেডিবিলিটির কারণেই কি আপনি সবসময় গণতন্ত্র, সুশাসন এসব নিয়ে কথা বলতে পছন্দ করেন? না, আসলে একটা খবরের কাগজের ভূমিকা কি, আমি কথাটা যখন আমি চান্স পাই সেটা বলি, যে আমি একজন সাংবাদিককে বলতে চাই হি অর শি ইজ এ সোশ্যাল ডক্টর। সোশ্যাল ডক্টর বলতে কি বুঝাচ্ছি, যে সবসময় সে সমাজের কোথায় ত্রুটি, কোথায় একটা জিনিস ভালো কাজ করছে না, এটাকে খুঁজে বেড়ায়। যেমন একজন ডাক্তার, আপনি যদি তার কাছে যান, সে আপনি কত সুন্দর দেখতে, আপনার পোশাকটা ভালো কিনা, আপনার এটা ওটা কি ভালো কিনা, সে সবকিছু বাদ দিয়ে খুঁজে বের করবে আপনার অসুখ আছে কিনা, এবং সে আপনার সব ধরেন ভালো ব্লাড টেস্ট ভালো, অমুক ভালো, সব ভালো, তারপরে সে খুঁজে বের করে বলবে যে দেখেন এখানে মনে হয় আপনার একটা ইনফেকশন হতে পারে। তো এখন আপনি যদি ডাক্তারকে বলেন যে ভাই তুমি সবসময় আমাকে খারাপ কথা শোনাও, আমি লোকে বলে আমি দেখতে ভালো, লোকে বলে আমি দক্ষ, লোকে বলে আমি এটা করি ওটা করি, আর তোমার কাছে আসলেই খালি আমি খারাপ কথা শুনি, তো ডাক্তারের তো কাজ ওটা, আপনি তাকে ফি দিচ্ছেন আপনার কি ত্রুটি ধরে দিতে। তো আমি মনে করি খবরের কাগজের নিউজ মিডিয়ার কাজই হচ্ছে যেটাকে বলে দ্য ওয়াচডগ। আপনি ওয়াচডগ কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। আপনি ওয়াচডগ বড় বড় ক্ষমতাধর কোম্পানির বিরুদ্ধে, ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে। কার পক্ষে? যার ভয়েস নাই, অর্থাৎ জনগণের পক্ষে, দুর্বলের পক্ষে। তো আপনাকে তো এই কথা করতে হলে আপনার সবসময় এইটা ভাবে রাখতে হবে, এবং এটা আপনি যত বেশি বলবেন তত বেশি জনগণ আপনার উপরে আস্থা রাখবে। যেমন ধরেন আমরা দেখেছি যে দলই সরকারে আসুক না কেন, বিএনপি, আওয়ামী লীগ, আমরা এই দুই দলকেই দেখেছি গত 91 পর থেকে, এবং আমরা চেষ্টা করেছি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সেটা সবার জন্যই গ্রহণ করার দায়িত্ব, বিকজ সে গণতান্ত্রিকভাবে এসছে। কিন্তু সেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কিভাবে কাজ করছে, এবং আমরা মনে করি যে সরকার যদি ওই ধরনের একটা মিডিয়ার রোলটাকে যদি সাগ্রহে গ্রহণ করত, তাহলে তারা দেখতো যে আরে আমি তো এইটা কাজ করতে গেলাম, এটা তো 90% হয়েছে বা 10% হয় নাই। এই কথাটা আমাকে ব্যুরোক্রেট বলবে না, এই কথাকে ওই যে রোড ইঞ্জিনিয়ার বলবে না, ওইখানে যে ঠিকাদার সে বলবে না, বলবেটাকে কাগজ। হ্যাঁ, ওইখানকার জনগণ হয়তো বলবে, বাট ওই জনগণের কণ্ঠস্বর তো আস্তে আস্তে তো অনেক সময় লাগবে। কিন্তু প্রতিদিন খবরের কাগজ, টেলিভিশন, রেডিও জানাচ্ছে। এখন আপনাকে, আপনারা যদি ওই জানানোটাকে যদি সবসময় বলেন যে আমাদের খালি ত্রুটি ধরে বেড়াচ্ছে, তাহলে তো ওই স্পিরিটটা রইল না। দ্য জব অফ দ্য নিউজ পেপার, জব অফ দ্য মিডিয়া, এটা হচ্ছে যে আপনি সমাজে কি চলছে না
এটা সামনে আনবেন। অবশ্যই কি চলছে ওটাও আমরা বলবো। আমরা বাংলাদেশের সাফল্য নিয়ে কত লিখি, টেলিভিশনে কত প্রচার করি, কিন্তু যখনই ত্রুটি তুলে ধরি তখনই নানা ধরনের প্রশ্ন, এটার উদ্দেশ্য কি, কার পক্ষ হয়ে কাজ করছো, কি করছো, এসব নানা। আমি বলছি যে ত্রুটি একটা ভালোটাও তুলে ধরা আর মন্দটাও তুলে ধরা, এটা আপনি বলছেন যে সাংবাদিকতা বা গণমাধ্যমের প্রপোর্শনেটলি খারাপটা বেশি আসবে, এটা আমার দায়িত্ব। মানে আমরা তো পড়ি যে ব্যাড নিউজ ইজ নিউজ, পুরনো, কিন্তু জি আপনি মানে সমাজের ডাক্তার এরকম একটি বললেন যে সমাজের ডাক্তার হিসেবে আপনি বললেন যে মিডিয়ার কথা, কিন্তু সার্জন বলেন নাই। আপনি বলেছেন ডাক্তার খুঁজবে, রোগ কি আছে সেগুলো বের করবে, সেটার ওষুধ দিবে, কিন্তু অনেক সময় তো এই ক্রেডিবিলিটি বা আস্থার কারণে অনেক সময় সার্জনের ভূমিকা মানে কেটে ফেলার মতো সাজেশন আপনাদের তরফ থেকে হয়, মানে সেটা কি মানে এটা মানে সবচেয়ে মানে বড় ডাক্তার হলে মাঝে মাঝে সার্জন হয়ে যেতে হয় না? সার্জারি তো আমাদের কোনো অধিকার নাই, এটা তো সরকার না। মানে আপনি যে বললেন এই যে মতামত, আপনার কমেন্ট্রি ইত্যাদির মধ্যে অনেক সময় তো একেবারে সোজা সাপটা ধরেন -2, যেটা মানে -2 আমরা আসলে ডেইলি স্টার আর প্রথম আলোর মাধ্যমে অনেক বেশি একেবারেই অসত্য। তুমি কথাটা কেন বললে? কোন সময় ডেইলি স্টার -2 কথা বলেছে? প্লিজ একটা উদাহরণ দাও। প্রথম আলো পরিষ্কার করে, না প্রথম আলোর সম্পাদক আমি নই, আর আজকে ছেড়ে আসবে না। তুমি কেন এই -2 কথাটা তুমি উঠালে? ইউ হ্যাভ টু প্রুভ, না মুন্নি, ইউ হ্যাভ টু প্রুভ যে ডেইলি স্টার কবে -2 বলেছে, বিকজ এই কথাটা আমি শুনেছি। আই ওয়ান্ট টু ভিগোরাসলি প্রোটেস্ট। এটা ভালো হয়েছে আপনি প্রোটেস্ট করলে ভালো। না, ইউ হ্যাভ টু প্রুভ, ইউ আর এ জার্নালিস্ট। তুমি আমাকে দেখাও কোন প্রতিবেদন, কোন কমেন্ট্রি, কোন নিউজে আমরা বলেছি ডেইলি স্টারে -2। যখন -2 চলেছে তখন এক ধরনের পারসেপশন একটা তৈরি হয়েছে। পারসেপশন ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, আমি সেটা বলতে পারবো না। বাট বেসড অন হোয়াট? বেসড অন হোয়াট? ইউ সি, প্রিন্ট মিডিয়ার একটা খুব বড় সুবিধা হচ্ছে এভরিথিং ইজ অন প্রিন্ট। সো তুমি ওই 2 বছরের আমাদের এডিটোরিয়াল, আমাদের রিপোর্ট তুমি রিসার্চ করতে পারো। আমি বলি আমি রিসার্চ করেছি। ওই 2 বছরে আমরা প্রায় 95টা এডিটোরিয়াল লিখেছি ফর রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আমরা লিখেছি একটা সুষ্ঠু নির্বাচন দাও। সো কোনোভাবেই, এবং শেখ হাসিনা যখন অ্যারেস্টেড হন আমি কমেন্ট্রি লিখেছি ওটার বিরুদ্ধে। তো এই কথাটা আমি কেন এত ভিগোরাসলি উত্তর দিচ্ছি, বিকজ এই কথাটা আমি প্রায় শুনি। মানে সেটাই আমি বলছি যে কোয়াইট অপ্রাসঙ্গিক ভাবে কথাটা আনলে না। -2 তুমি গণতন্ত্রের অনেক কথা আছে, তুমি আমি বলছি, বাট আমি এটার সুযোগ নিয়ে আমি এটার উত্তর দিলাম। মানে আমি বলছি যে সেটাই তো আমরা সাংবাদিকরা করি, যে অনেক ধরনের পারসেপশন সমাজে আছে, আপনি শোনেন আমি শুনি, কিন্তু সরাসরি সুযোগ পেলে আমরা একে অন্যকে। তুমি তো অনেক অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক, এবং এই পারসেপশনটা এখানে উপস্থাপনের আগে তুমি যদি একটু হোমওয়ার্ক করতে, হোমওয়ার্ক করে দেখাতে যে মাহফুজ ভাই এই দিনে লিখেছেন কেন, তাহলে কিন্তু আমি অনেক সন্তুষ্ট। মাহফুজ ভাই, আমি কিন্তু আপনার সাথে একমত, কারণ ডেইলি স্টারটা আপনার মুখস্থ এবং আপনি সোজা সাপটা -2 বলেননি, কিন্তু পারসেপশনের কথাটা আমি এই জন্য শব্দটি বললাম। কেন হলো পারসেপশন? তোমাকে এটা ইনভেস্টিগেট করা। এক্স্যাক্টলি, আপনি আজকে আমি অনুরোধ করি তুমি ইনভেস্টিগেট করো এই পারসেপশনটা কেন হলো। না, আপনি ব্যাখ্যা করেছেন সেটাই যথেষ্ট, কারণ পারসেপশনের উপরে তো মানে পদ্মা সেতুও তো পারসেপশন হয়েছে, পদ্মা সেতুর দুর্নীতি, সেই পারসেপশনের মধ্যে কিন্তু অনেক ইমেজ নষ্ট হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। যখন নাকি কেউ ব্যাখ্যা করার সুযোগ পায় তখন তো সেটা তার জন্যই ভালো। আমি ধরো পারসেপশনটা সৃষ্টি করেছে ওয়ার্ল্ড ব্যাংক, তো ওয়ার্ল্ড ব্যাংকের দায়িত্ব হচ্ছে প্রমাণ করা যে পারসেপশনটা কেন করলো। তো তোমার কাছে যদি পারসেপশন থাকে তাহলে তোমার দায়িত্ব হচ্ছে কেন সেটা হলো এটা জনসম্মুখে তুলে ধরা। এক্স্যাক্টলি, আমি বলছি আপনিও শুনেছেন, সুতরাং আপনি এডিটর হিসেবে আপনি এটা ব্যাখ্যা করেছেন, আমরা খুশি। ডেইলি স্টারের জার্নির সঙ্গে যারা পত্রিকাটা কেনেন তারাও পরিবারের সদস্য, তো পরিবারের সদস্য হিসেবে দায়িত্ব মনে করেছি এডিটরকে এটা জিজ্ঞেস করার। আমি ডক্টর মশিউর রহমানের যদি কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ মনীষা আপনাকে। আসলে এটি চমৎকার উপলক্ষকে সামনে রেখে যেহেতু আমরা আলোচনা করছি, আমি খুব বড় বিতর্কে যাব না, তবে গণমাধ্যম যেভাবে সবসময় দাবি করে যে প্রান্তিক মানুষ বা সাধারণ মানুষের পক্ষে গণমাধ্যম দাঁড়ায়, এটি শুনতে যেমন ভালো লাগে এবং সেটি হওয়া উচিত, সেটি কাঙ্ক্ষিত। কিন্তু আমরা এটিও দেখি যে গণমাধ্যম কখনো কখনো
নিজেই একটি আদর্শিক জায়গা থেকে, তার একটি মতাদর্শিক জায়গা থেকে, তার একটা নিজস্ব ঘরানা থেকে এক ধরনের কনস্ট্রাকশন করে থাকে। এখন সেই কনস্ট্রাকশনে সে নিজে কনভিন্সড হতে পারে, বাট সেটা কতটা প্রান্তিক মানুষের কাছে যায়। এবং যখন বলা হয় যে গণমাধ্যম, যেটি সম্মানিত সম্পাদক ইতিমধ্যে উল্লেখ করেছেন যে নিশ্চয়ই এই দীর্ঘ যে জার্নি 25 বছরে, সেখানে ডেইলি স্টার এক ধরনের ভূমিকা রাখার চেষ্টা করেছে এবং ভুল ত্রুটি ধরার জায়গার কথা উনি বলেছেন। সেটি সামাজিক চিকিৎসক বলি আর সংবাদ কর্মী বলি, সম্পাদক বলি, যারা করছেন, আসলে কি আমরা ভুলটা যেই জায়গায় প্রকৃত বড় ভুল হচ্ছে, আমরা কি সেই জায়গাটা আঘাত করি, অথবা আমরা কি আসলে সেই জায়গাটা ধরার চেষ্টা করি, নাকি আমরা খুঁজতে গিয়ে খুব যেই প্রান্তিক মানুষের কথা বলি, আমরা সংবাদের মধ্য দিয়ে, এমনকি সংবাদ পরিবেশনের মধ্যে হয়রানির মধ্য দিয়ে কখনো কখনো প্রান্তিক মানুষকে তার শিকার করেও ফেলি, যে কারণে হ্যাঁ এটি অনেক সময় ঘটে। আমি বলছি না যে ডেইলি স্টার এককভাবে করছে, গণমাধ্যম এই জায়গায় অনেক সময় এই কাজটি করে এবং সেটি গণমাধ্যমের ওই আদর্শিক জায়গা থেকে যেমন করে। আমি আবার বলবো যে আমি সুনির্দিষ্টভাবে ডেইলি স্টারের কথা সেটি বলছি না। আবার মাহফুজ আনাম সাহেব যেটি চমৎকার করে বললেন যে হ্যাঁ ওই সময়টায় আসলে 111-এ আমি নিজে তার কিছু লেখা পড়েছি, যেটি সত্যি সত্যি কখনো কখনো মনে হয়েছে যে শেখ হাসিনার মুক্তির জন্য তার কলমের একটা চমৎকার মানে স্ট্যান্ড তিনি তখন নিয়েছেন, যেখানে অনেকে নিতে পারেননি। আবার একই সময়ে সামরিক আমলাতন্ত্র অথবা সামরিক বাহিনী, সেনাবাহিনী সেই সময় এবং গুটিকয়েক আমলা যারা মূলত রাজনৈতিক শক্তি এবং রাজনীতিকে ভিত্তি করতে পারেই না আক্ষরিক অর্থে, তাদেরকে কি আমরা কোনো না কোনো ভাবে প্রমোট করেছি, সেটি নৈতিকতার মানদণ্ডে কতটুকুন সমীচীন ছিল, সেটি আমাদের গণতন্ত্রের চারটাকে কতখানি ব্যাহত করেছে। সেই জায়গাটা থেকে আমরা আসলেই অন্য জায়গায় যখন কলম ধরি, আমি যদি এভাবে বলি, আজকে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে আমরা যেভাবে কলম ধরতে পারি, আমরা কি কিছু দুর্বল ভূমিকায় ছিলাম কিনা, মানে সেই জায়গাটা আমি ওখানে বললাম যে এটি কখনো কখনো ঘটে থাকে এবং সেই জায়গাটাতে সুনির্দিষ্টভাবে পৃথিবীর সব গণমাধ্যমই, সেটি প্রিন্ট বলি ইলেকট্রনিক বলি, সেটি দুটো কারণে আমি বলবো। একটা হচ্ছে মতাদর্শিক জায়গা, আর এটি ঠিক যে একজন সংবাদ কর্মীর যে নিষ্ঠা, যে সততা, একজন সম্পাদকের যে নিষ্ঠা, সততা, দেশপ্রেম, তার পক্ষে এলিট গ্রুপ থেকে তৈরি হওয়া যে পত্রিকা বলি বা আপনি টেলিভিশন চ্যানেল বলেন, এলিট গ্রুপের যে মালিকানা, যে ওনারশিপ, ফাইনালি গিয়ে এটি সমাজের রিয়ালিটি যে এলিট গ্রুপের সৃষ্টি কোনো কিছু এলিটকে সার্ভ করে। মানে আমি একটু স্পেসিফিক, আপনি আসলে কি মানে আপনি সেদিকে থেকে আমি এটাই বলবো যে এটি ডেইলি স্টারের যে দীর্ঘ যাত্রা, সেখানে ডেফিনেটলি আমরা এটি বলবো যে ডেইলি স্টার, আমি যদি এভাবে বলি যে সেটি সুনির্দিষ্টভাবে অল্প কিছু মানুষের একটা এলিট গ্রুপের পাঠের মধ্যে থাকতে পারতো, সেটি তারা ভেঙেছেন, সাধারণ মানুষের কাছে নিয়ে গেছেন। এমনকি আমি বলি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন মন দিয়ে ডেইলি স্টার পড়ে, আমি আসলে এর মধ্য দিয়ে আমি বলবো তার পড়াশোনার উপকার হচ্ছে, সে ইংরেজি শিক্ষার প্রতি তার যথেষ্ট আগ্রহ বাড়ছে। যে বাচ্চাটি ইংরেজি পত্রিকায় কবিতাটা লিখছে, পাঠাচ্ছে, সুন্দর সুন্দর নিবন্ধ প্রায় আসছে, সেগুলো একটা সৃজনশীল জায়গা। কিন্তু কখনো কখনো গণমাধ্যম এলিটদেরকে সার্ভ করে। এটি তাত্ত্বিকভাবে আমরা যদি বলি যে সেই জায়গার বাইরে আসলে যাওয়া যায় না, সেটি মিলিটারি ব্যুরোক্রেসি হোক, সিভিল ব্যুরোক্রেসি হোক, আর বিজনেস যোগ করবেন কিনা? জি, মানে একটু আক্ষেপের জায়গা বোধহয় আছে। কথাই আপনি বললেন, এটা সত্য, আবার অনেকাংশে এটা সত্য নয়। যেমন আমি বলি যে ইংরেজি কাগজ হওয়ার সুবাদে আমার বিচরণ সীমিত। এলিট বলেন, এলিট যারা সুশিক্ষিত, তারা ব্যুরোক্রেসি, বিজনেস লিডার্স, এইভাবে একটা আছে। কিন্তু কাগজের তো আরেকটা রূপ আছে। আমরা কি কি ইস্যু নিয়ে আলাপ করেছি, হ্যাঁ, ধরেন রিভার পলিউশন, এটা কি শুধু এলিটদেরকে করছে? ডেইলি স্টার যত নদী দূষণ নিয়ে লিখেছে, বাংলা কাগজ আরো অনেক বেশি তাদের সার্কুলেশন, তারা তো লেখে নাই। আমরা ভূমি দস্যুদের বিরুদ্ধে লিখেছি, আমরা করাপশনের বিরুদ্ধে লিখেছি, আমরা ধরেন যে স্লাম যখনই ইভিকশন হয় আমরা সেটার প্রতিবাদ করে দেখি। সো ইয়েস, ইন এ ওয়ে আপনি বলতে পারেন যে স্ট্রাকচারালি দেখলে যে এটা কিছু ইংরেজি শিক্ষক, ইংরেজির পাঠক, এটা সেটা। তো দ্যাট ইজ ওয়ান আইডেন্টিটি। এটার মানে এটার অবস্থানটা কোথায়? আরেকটা আইডেন্টিটি হচ্ছে হোয়াট ডাজ দিস পেপার রাইট অ্যাবাউট। এর এডিটোরিয়াল কিসের উপর লেখা হয়, এর পোস্ট এডিটোরিয়াল কিসের উপর লেখা হয়। যেমন ধরেন
আমরা অবশ্যই ধরেন একটা কাগজ, আমরা প্রাইভেট সেক্টর ইকোনমি আমরা এটা সাপোর্ট করি। এখন আমরা সমাজতান্ত্রিক ইকোনমি সাপোর্ট করি না, এটা আদর্শিক একটা বর্জন। কিন্তু ধনতান্ত্রিক ক্যাপিটালিস্টিক ইকোনমি কি বিশ্বজোড়া বিভিন্ন দেশকে প্রাচুর্যের দিকে নিয়ে যায়নি? আজকে চাইনিজ যারা কমিউনিস্ট পার্টি রান করছে, এদের ইকোনমিক পলিসি কি ক্যাপিটালিস্ট নয়? তো আপনি তাহলে চাইনিজদেরকে কি বলবেন, এলিট বা ক্যাপিটালিস্ট ক্লাস না কি? সো পৃথিবীতে এখন অনেক ধরনের মানে বলতে পারেন যে সংমিশ্রণ হয়েছে। নাথিং ইজ পিওর এনিমোর, দের ইজ এ লট অফ ফিউশন। সো ওইভাবে আমি বলি যে একটা ইংরেজি কাগজ হওয়ার সুবাদেও আমরা মনে করি আমরা গণমুখী কাগজ। না, আমি কিন্তু সেগুলো বললাম যে একটা আপনি পাঠকের যে ছোট বলয় সেটি আপনারা ভাঙতে পেরেছেন, কিন্তু আমার যে জায়গাটাতে পত্রিকা দাবি করে অনেক সময় যে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষের পক্ষে মানে গণমাধ্যম যে অর্থে, সেই অর্থে আমি কখনো কখনো দেখি, আমি যেমন ধরুন আমরা বলি যে পাওয়ার সেক্টরে দুর্নীতি আছে, আমি যদি একটা উদাহরণ দেই, কিন্তু পাওয়ার সেক্টরের আসল দুর্নীতিবাদ যারা, তাদের ব্যাপারে কি আমরা কখনো অনেকগুলো স্টোরি করতে পারি? স্পেসিফিক বললাম, আপনি ধরুন পাওয়ার সেক্টরের করাপশন, আপনি ধরুন মিলিটারি ব্যুরোক্রেসির মধ্যে করাপশন, আপনি ধরুন সিভিল ব্যুরোক্রেসির মধ্যে করাপশন। আমরা কিন্তু সবাই জানি যে এখানে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 500 কোটি টাকা লেনদেনের এই কথা বলা হয়, কিন্তু যখন বলা হয় শেষে গিয়ে ওই বললাম যে ওই মানে সাক্ষী বলুন, সুবোধ বলুন, সেই প্রান্তিক মানুষের মধ্যে গিয়ে পড়ে। কিন্তু আমরা ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে কজন এলিস্টকে সামনে আনতে পেরেছি। একটু কন্টেস্ট করি, এই যে ব্যাংক ডিফল্টার, ব্যাংক ডিফল্টারদের তো সবচেয়ে নামি দামি ব্যক্তিদের বিরুদ্ধে আমরা লিখেছি, তো তারা তো সবাই এলিট। আমি প্লিজ, ইউ আর থিওরিটিক্যালি কারেক্ট, বাট আপনি আমার, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি, আপনার বয়সে বড়, সো আই হ্যাভ, আমি যদি বলি যে আপনি একটু থিওরির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন। আমি বলি পাওয়ার সেক্টরের কথা, পাওয়ার সেক্টর নিয়ে, এটার করাপশন নিয়ে ডেইলি স্টার, আমি একটু বেশি বলে হয়তো ফেলছি, আমরা সবচেয়ে বেশি লিখেছি। মিলিটারি ব্যুরোক্রেসি, মিলিটারির ব্যাপারে এটা সবাই জানে, আমাদের লেখা অসম্ভব। এটা শুধু এলিট কাগজ না, গণমুখী কাগজ না, কেউ বলতে পারে। তাহলে আমি যে জায়গাটা বললাম, বাট দিস ইজ নাথিং টু ডু উইথ এলিটিজম, ইট ইজ ডিউ টু দি সিস্টেম ইন দ্য কান্ট্রি। আজকে মিলিটারি কোন রকম দায়বদ্ধতার ঊর্ধ্বে, তাকে কিছু প্রশ্ন করা যায় না। সিভিল ব্যুরোক্রেসি বলেছেন, সিভিল ব্যুরোক্রেসির বিরুদ্ধে আমরা প্রচন্ড, কিন্তু থিওরিটিক্যালি সেটাই বললাম, বাট মিলিটারি তো কেউ সে কারণে প্রশ্ন করতে পারিনি, আমরা সে কারণে জেনারেল প্রশ্ন করতে পারিনি, আমরা মঈনকে প্রশ্ন করতে পারিনি, কিন্তু আমরা কিন্তু শেখ হাসিনাকে ঠিকই প্রশ্নবিদ্ধ করি। এই যে জায়গাটা, তাহলে যে জায়গাটা দাঁড়ায়, যারা আমার গণতন্ত্র ধ্বংস করলো, যারা আমার গণতন্ত্রকে বিপন্ন করলো, আমরা তার জায়গায় কতটুকু সোচ্চার থাকতে পেরেছি না। এবং সেই জায়গাটাকে যদি বলি যে গণমুখী বিষয়, এই 11-2 বছর আমরা সারাক্ষণ বলেছি গণতন্ত্রকে ফিরিয়ে দাও, নির্বাচন করো, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দাও। আপনি ডেইলি স্টারের এটা রেকর্ডেড থিং, আপনি ইনভেস্টিগেট করে দেখবেন যে দ্যাট ওয়াজ আওয়ার পজিশন। এখন গণতান্ত্রিক সময়ে আমি মিলিটারির বিরুদ্ধে একটা কথা বলতে পারি না। আমরা একটা শব্দ ব্যবহার করেছিলাম, ইন্ডিজিনাস, যেটা আমাদের কনস্টিটিউশনে ছিল, এখন উঠে গেছে। অনেক মন্ত্রী আছেন যারা বক্তৃতায় বলেন আদিবাসী আদিবাসী, আমরা লিখেছিলাম তার জন্য কি হয়েছে অনেকেই জানে না, কিন্তু সেই জায়গাটাতে আমাদের আমি একটু ছোটদের কথা একটু শুনতে চাই। যাই হোক, যদি কোনো প্রশ্ন থাকে। না, আমার প্রশ্ন হচ্ছে ওই মাহফুজ ভাই যেটা বললো 2007-08 যে সময় আসলে সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার ছিল, মুন্নিবি যেরকম করে বললো যে কিন্তু আসলে বিষয়টা ঠিক অতটা ওইভাবে না আর কি। এটা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা, সেটা হচ্ছে আপনারা হচ্ছে ক্ষেত্রটা প্রস্তুত করেছেন, এই যে মাইনাস, প্লিজ প্রমাণ করো। এখন আমি প্রমাণ করতে হবে, আমি ক্ষেত্র তৈরি করেছি, সেটা হচ্ছে আপনারা আপনাদের কোন কোন লোকজনের কাছ থেকে টাকা নেয়, হ্যাঁ। এখানে একটা খুব সুন্দর, তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেইলি স্টারে ছাপা হয় না, শুধু প্রত্যেকটা কাগজে লিড করেছেন। না না, প্রত্যেকটা, আই ডোন্ট রিমেম্বার দ্যাট, আমার মনে আছে না, এই প্রত্যেকটা কাগজে ওটা ছেপেছে। এবং সেখানে একটা
কিন্তু তুমি বলছো ক্ষেত্র তৈরি করেছে, তখন তো অলরেডি মিলিটারি টেক ওভার হয়ে গেছে। না ক্ষেত্রটা -2 যে ক্ষেত্রটা, তুমি বলছো ক্ষেত্র তৈরি হয়েছে, তার মানে মিলিটারি টেক ওভারের আগে আমরা এমন কিছু কাজ করেছি যেটা মিলিটারি আসার ক্ষেত্র তৈরি হয়েছে। তুমি যে এক্সাম্পলটা দিলে এটা মিলিটারি আসার পরে। হ্যাঁ, শেখ হাসিনাকে অ্যারেস্ট করার আগে। ও, তাহলে শেখ হাসিনাকে অ্যারেস্ট করার ক্ষেত্র আমরা তৈরি করেছি। মানে এটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আমি বলি আমাদের বিরুদ্ধে অভিযোগ, সমস্ত মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ হওয়া, সমস্ত মিডিয়া এটা করে নাই। নো, প্রত্যেকটা কাগজ ছেপেছে এক্সেপ্ট, এবং সেখানে আমি ক্রেডিট দেই নুরুল কবিরকে, একটা কাগজ ছাপে নেই, সেটা হলো নুরুল কবিরের নিউ এজ। এবং আমি মনে করি আমি যেখানে কাজ করে আমরাও তো ছাপিনি। আপনি কোথায় কাজ করেন? বিডি নিউজ তো নিউজ পেপার না, নিউজ পেপার। আমি আই স্ট্যান্ড কারেক্টেড, কিন্তু আপনারা ছাপেন কিনা আমি জানি না। আমরা ছাপিনি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো করেছেন, বাট আমার জানা মতে নিউ এজ ছাপেনি, এবং তার জন্য আমি নুরুল কবিরকে ক্রেডিট। ভাই, এটা কি মানে উনি ছাপেননি ক্রেডিট দিচ্ছেন, এটা কি দায়িত্বশীলতা থেকে ছাপেননি আপনি বলতে চাইছেন? জি, তাহলে সেই দায়িত্বশীলতা তো আমি সবার আগে মাহফুজ আনামের কাছ থেকে এক্সপেক্ট করব। এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি মনে করি আমার একটু শেষ করি, তাই আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে, ওই সময়ে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই, ওটা আমি লিখেছি, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। আমি অপকটে স্বীকার করি। আমরা ভুল করেছি, আই মেড এ মিস্টেক, এবং নুরুল কবির ঠিক সিদ্ধান্ত নিয়েছে, যদিও আমার বয়স অনেক ছোট। কিন্তু তুমি যেটা বললে যে ক্ষেত্র তৈরি করেছে, এগুলো যাচাই করে দেখো, অভিযোগ অনেকেই করতে পারে। ইউ আর এ নিউজ পার্সন, তুমি দেখো আমাদের ভূমিকা, দেখো তার আগের ভূমিকা দেখো, এন্ড ইউ মেক ইওর ওন জাজ। যে মাহফুজ আনামের মতন কথা বলেছেন, মানে ব্রেকে যাওয়ার সময় শ্রদ্ধা জানাই না, আপনাকে আবারও শ্রদ্ধা। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক নিশ্চয়ই আছেন। আমরা ডেইলি স্টার, মাহফুজ আনাম এবং জার্নালিজম এবং গণতন্ত্র সব নিয়ে কথা শুনবো। থাকুন আমাদের সঙ্গে।